আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। শুরুতে জানিয়ে দেব মার্কেটের ব্যাংক সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে অভূতপূর্ব সাফল্য, সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস। আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। চুক্তি বাস্তবায়নে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। নতুন কর্মী নিয়োগ সহ অবৈধদের বৈধতার আশ্বাস মালয়েশিয়ার, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে শিগগিরই সম্ভাব্যতা যাচাই। অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়টি, বিশেষ করে ৮,০০০ শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। বর্জ্য অপসারণের ৩৭০ কোটি টাকা সিন্ডিকেটের পকেটে, ক্ষমতাসীন দলের নামে টাকার ভাগ নেন একাধিক ব্যক্তি। এবং কাল আর্জেন্টিনার সামনে জর্ডান, অন্য ম্যাচে মুখোমুখি আলজেরিয়া অস্ট্রিয়া। শেষ রাউন্ডে প্রতিটি গোল বদলে দিতে পারে পুরো সমীকরণ। দর্শক শুনছিলেন মার্কেটের ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, এই সফরে যদি ভালো কোনো অর্জন হয়ে থাকে সেটি দেশের মানুষের অর্জন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৬তম কার্যদিবসে বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় দেশের মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করায় বিরোধী দলীয় নেতাসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান সরকার প্রধান। এর আগে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি আন্তরিকভাবে আপনি কিছু বলতে চাচ্ছেন? পরিবার নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাশ হয়েছে। শনিবার স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় সংসদে শনিবার সকালে শুরু হয় ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশন। শুরুতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের প্রথম বিদেশ সফরের সাফল্যের উপর ধন্যবাদ প্রস্তাব আনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংসদ থেকে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হোক। এ সফরের মাধ্যমে দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হয়েছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিকভাবেও নিজের অবস্থান তৈরি করতে পেরেছেন তারেক রহমান। জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে তিনি নিজের একটা অবস্থান তৈরি করে ফেলেছেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনগণের কল্যাণের জন্য কাজ করছেন এবং পুরনো সমস্ত খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী সফর ব্যয় সাশ্রয়ের মাধ্যমে নতুন পথ তৈরি করেছেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, on mutual interest, one of non-interference এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিট সেটা প্রমাণ করেছে। পরে প্রস্তাবটি সমর্থন করে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা সত্যিকার অর্থেই একটা স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই, বাস্তবায়ন করতে চাই। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয়
স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এ সময় স্পিকার বলেন, এই সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা সহ অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। পরে প্রস্তাবটি ভোটে দেওয়া হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। দেশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ। তবে মাদকের বড় চ্যালেঞ্জ ঢুকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ অর্থাৎ কক্সবাজার টেকনাফ দিয়ে বলে মন্তব্য করেছেন ঢাকা ৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সন্ধ্যায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় তিনি বলেন, মাদক কারবারিরা মন্ত্রীর এলাকার লোক, এতদিনে ওই পথে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন কার্যকর করতে সাহস আর ইচ্ছা লাগে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বাজেট ইস্যু, দুর্নীতির লাগাম টানা, অপরিকল্পিত নগরায়ন নিয়েও কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায়। আগে শুনতাম বৌদি, এখন তো বৌদি নাই, বৌদি তো বদ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক থেকে মাদক আসা বন্ধ হতে উচিত ছিল। আইন দেওয়া কোনো কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের একটা বড় চ্যালেঞ্জ এখন বাংলাদেশে মাদক আসক্ত। জাতীয় সংসদের অধিবেশনে বাক বিতণ্ডায় জড়িয়েছেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। শনিবার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এ তর্ক বিতর্কে জড়ান তারা। এদিন জামায়াতে ইসলামীর এমপি শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে তাকে হাল জামানার মুফতি বলে কটাক্ষ করেন। জবাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে জামায়াতের ভূমিকার কঠোর সমালোচনা করেন বিএনপি সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। এদিকে বাজেট অধিবেশনে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্টক এক্সচেঞ্জে হাল জমানার মুক্তি তিনি আরেকটা বললাম না, আলিফ বাতা জানেন না। মানে স্পিকার, আমরা ফতুয়ার জন্য আর হাটহাজারে যাব না, ফতুয়ার জন্য পটিয়াও যাব না, ফতুয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। আপনি একটু তাকান মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে। সে স্বাধীনতার একদিন আগে কারা সংগঠিত করেছে হত্যাকাণ্ড, কারা বুদ্ধি শূন্য করতে চেয়েছিল বাংলাদেশকে, এই বিষয়টা একটু নজরে নিয়ে আসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, বিভিন্ন সমঝোতা ও চুক্তি স্বাক্ষরে শ্রমবাজার, অর্থনৈতিক করিডোর, তিস্তা মহাপরিকল্পনা সহ বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশের অনেক প্রাপ্তি হবে। তবে পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ ও চুক্তি দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে খুব সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। বিএনপি সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া ও চীন সফর করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার বৈঠকে ৩টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এবং বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন বিষয়ে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর ২ দেশ সফরে শ্রমবাজার, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্যিক সম্পর্ক, জ্বালানি, অবকাঠামো নির্মাণ সহ কূটনীতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিবাচক একটা রেজাল্ট আসবে, এটা আমরা সবাই আশা করতে পারি। যে মালয়েশিয়ার ব্যাপারে মূলত আমরা পাবো শ্রম বাজারটা যাতে একটু বাড়ে। চায়না সবসময় আগ্রহ বাংলাদেশের সাথে নতুন নতুন উন্নয়নমূলক প্রজেক্ট করা এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা। আমার ধারণা এবারও সেটা হতে যাচ্ছে। ব্যবসা
আমার মনে হয় বাড়বে। চায়না যেহেতু আমাদের দীর্ঘদিন যাবত একটা ডেভেলপমেন্ট পার্টনার, সেই জায়গা থেকে চায়নার কাছে সরকারের যে প্রত্যাশা সেটা হচ্ছে গিয়ে এখানকার ডেভেলপমেন্ট কিংবা ইনফ্রাস্ট্রাকচার, এবং এর সাথে আরও অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে। এখন বাণিজ্যিক ঘাটতি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপর আমাদের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্বাক্ষর হওয়া চুক্তিগুলোতে বাংলাদেশের প্রাপ্তি নিশ্চিত করতে ও দ্রুত বাস্তবায়নে পরবর্তী ধাপে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সফরকে সফল বলবো, কিন্তু সফরের যে উদ্দেশ্য সেগুলোকে আমাদের জাজমেন্ট করতে হলে কিংবা ইভালুয়েট করতে হলে আমাদেরকে আরও সময় দিতে হবে, এবং সরকারের নেক্সট পদক্ষেপগুলো বা নেক্সট মুভগুলো কি হবে তার উপরে নির্ভর করবে বর্তমান সফরের সফলতা। আমরা যদি একটা জিনিস কয়েক মাসে বানাই বা ধরেন 1 বছর লাগিয়ে বানাই, তারা কিন্তু ওটা তার চেয়েও কম সময়ে অনেক গতিতে করে, যার থেকে দেশ উপকৃত হয়। আমি আমাদের বর্তমান সরকারকে তাদের দৃষ্টি দিতে বলবো। তাদের জন্য যদি দ্রুত গতিতে আপনি উন্নয়নকে দোরগোড়ায় পৌঁছে দিতে না পারেন, আমাদের বাংলাদেশের যেখানে পৌঁছানো সম্ভব এই ধরনের একটা উন্নত দেশের সাথে সহযোগিতা নিয়ে, তা হতে অনেক সময় লেগে যাবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখতে সরকারকে সবসময় কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, RTV, ঢাকা। যে কোনো অবস্থায় চীন বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সরকারের প্রথম বিদেশ সফরকে ঐতিহাসিক ও যুগান্তকারী জানিয়ে মন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ নীতিতেই সমঝোতা হয়েছে, যা সরকারের বড় সাফল্য। বিকেলে মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চীন মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী। রুদ্র রফিকের রিপোর্ট। প্রধানমন্ত্রীর চীন মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কতটুকু সুবিধা করতে পারল বাংলাদেশ, তারই খতিয়ান তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলন। সফরে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা পাবে বাংলাদেশ, আর এই লক্ষ্যে শীঘ্রই সম্ভাব্যতা যাচাই শুরু করবে তারা, যার মাধ্যমে তিস্তা নদীর অববাহিকার ভাঙা গড়ার নিরন্তর গল্প রূপ নেবে অর্থনৈতিক সম্ভাবনায়। সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, নদী ড্রেজিং এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময় সহযোগিতা গভীর করার বিষয়ে আমরা একমত হয়েছি। রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। চীন আমাদেরকে বলেছে যে তারা বাংলাদেশ এবং মায়ানমার দুই পক্ষকেই সাহায্য করবে, যাতে দ্রুততার সঙ্গে এই সমস্যাটার সমাধান হয়। যে কোনো অবস্থায় বাংলাদেশের পাশে চায়না দাঁড়াবে, এই কথা কিন্তু আগে এইভাবে শুনি। চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত করিডোর নির্মিত হলে বাণিজ্যের খরচ ও সময় কমে আনবে বলে জানান মন্ত্রী। মায়ানমারে যে সমস্ত বন্দর চীন ব্যবহার করছে, সেগুলোর থেকে বাংলাদেশের ছোট জাহাজে বা লাইটার এসে আমরা বাংলাদেশে আনতে পারি কিনা, তাহলে এই যে টাইম টু মার্কেট এন্ড কস্ট টু মার্কেট অনেক কমে যাচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী 2 দিনের মালয়েশিয়া সফরে গুরুত্ব পায় অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং নতুন শ্রমশক্তি পাঠানোর বিষয়টি। নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার দুই পক্ষ পুনর্ব্যক্ত করেছে, এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এদিকে আগামী 18 মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদন শুরু করার ব্যাপারে তোড়জোড় শুরু হবে আগামী মাসেই, জানান বিরার চেয়ারম্যান। প্রথম 18 মাসের মধ্যে ওনারা কিভাবে প্রথম ফ্যাক্টরিকে ওখানে সেট আপ করতে পারেন, তো সেই চ্যালেঞ্জ ওনারা নিয়েছেন। আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশকে সমর্থনের ব্যাপারে আশ্বস্ত করেছে মালয়েশিয়া। সেই সঙ্গে আগামী বছরের মধ্যেই মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে একমত হওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ব্যাপ্তি এবং গভীরতা এটা এস্টাবলিশ করা হচ্ছে। রুদ্র রফিক, RTV, ঢাকা। বাসাবাড়ির বর্জ্য অপসারণের বছরে 370 কোটি টাকারও বেশি আদায় হলেও তা যাচ্ছে একটি সিন্ডিকেটের পকেটে। মূলত সিটি কর্পোরেশনের দায়িত্ব হলেও একটি রিটের কারণে তা হচ্ছে না বলে দাবি প্রশাসকের। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে এলাকা ভাগ করে নিয়ে এসব টাকা আদায় করছেন একাধিক ব্যক্তি। ময়লা বাণিজ্য নিয়ে দেখুন এয়ার বাদলের ধারাবাহিকের 3য় পর্ব।
রাজধানীর গুলশানের ৩২ নম্বর সড়কের এই ভবনটির হোল্ডিং নম্বর ১৪, ৮তলা এই ভবনের ফ্ল্যাট সংখ্যা ১৪টি, কিন্তু মাসে ময়লা অপসারণ বাবদ দিতে হয় ৩,০০০ টাকা। ওরা মাসিক ৩,০০০ টাকা নেয়। হিসেব অনুযায়ী ১,৬০০ টাকা বেশি। পাশের ১৫ নম্বর ভবনের বাসিন্দাদেরও একই অভিযোগ। ৮টা আমরা পেমেন্ট করি ৫০০ করে, ৪,০০০ টাকা মাসে। ২০ নম্বর ভবনের ম্যানেজারও জানালেন এমন কথা। ১৩টা ফ্ল্যাটে ৫,০০০ টাকা করে বিল দিই। তেমনি আরেকটি প্রতিষ্ঠান বন্ধু ক্লিন সার্ভিস, স্বত্বাধিকারী হিসেবে লেখা মুন্না ও মোনার নাম। বনানী এলাকার স্টার ট্রেডিং ব্লক নম্বর ছাড়াই ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়েছে। একই এলাকার এমআর এন্টারপ্রাইজ টেন্ডার না থাকলেও বোকা বানাতে ব্যবহার করছে ডিএনসিসির ট্রেড লাইসেন্স নাম্বার। কালাচাঁদপুর এলাকার RS সার্ভিস, যার প্রোপাইটার হিসেবে লেখা মোহাম্মদ রমিসের নাম। 18 নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকায় নিউ ব্রাদার্স এন্টারপ্রাইজ অ্যান্ড ক্লিনার সার্ভিসের প্রোপাইটার মোহাম্মদ হানিফ। শাহ শফি এন্টারপ্রাইজের প্রোপাইটার মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। রশিদে থাকা নম্বরে কল দিলে ভাতিজা পরিচয় দেয়া একজন জানান শফিকুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। গোমর ফাঁস করে দেন গুলশান থানার স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতা। নজরুল ইসলাম মনাস ও যুগ্ম আহ্বায়ক গুলশান থানা স্বেচ্ছাসেবক দল। আজিম খান আছে যুগ্ম আহ্বায়ক গুলশান থানা। প্রেসিডেন্ট আছে 19 নম্বর ওয়ার্ডের সভাপতি বিপুল চৌধুরী। তারপরে 50 থেকে অর্ধেক নামের লোক আনিস। 50 থেকে ঢাকা উত্তর সিটির 54টি ওয়ার্ডে মোট হোল্ডিং 3,32,688টি। মোট ফ্ল্যাটের সংখ্যা 20,56,128টি। প্রতিটি ফ্ল্যাটে গড়ে 200 টাকা করে আদায় হলে মাসে 30 কোটি 84 লাখ টাকা। বছর হিসেবে যা প্রায় 370 কোটি টাকা। 100 টাকা করে বেশি আদায় করা হলে বাড়তি আদায় করা হয় 185 কোটি টাকা। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাসাবাড়ি থেকে ভ্যান সার্ভিসের যে ময়লা আবর্জনা কালেক্ট করা হয় সেটা আপাতত আমরা করছি না। আমি বিষয়টা খতিয়ে দেখে এটা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমি নেব। ময়লা অপসারণের নামে জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি ঢাকা উত্তরের বাসিন্দাদের। AR বাদল, RTV, ঢাকা। বাজেটকে শুধু আয় ব্যয়ের হিসেবে নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, বৈষম্য হ্রাস ও মানুষের জীবনমান উন্নয়নের কার্যকর মাধ্যম হিসেবে বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব। এ সময় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর BFDC প্রাঙ্গণে ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, সুশাসনের অভাব ও জ্বালানি সংকট দূর না হলে বাজেটের প্রত্যাশিত সুফল অর্জন করা সম্ভব হবে না। যদি গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা সরকার প্রদান করতে না পারে তাহলে সব প্রতিষ্ঠানগুলো কিন্তু মুখ থুবড়ে পড়বে। সে কারণে সরকারকে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমি অনুরোধ করছি। বাস্তবায়নের যে হার, এটা যদি আমরা ADP বাস্তবায়ন মানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের যদি হারগুলো দেখি সেটা কিন্তু খুব হতাশাজনক এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সেক্টরে অর্থ বরাদ্দ দিলেও তারা খরচ করতে পারে না। যেমন স্বাস্থ্য ক্ষেত্রে এই প্রসঙ্গটা বারবার এসছে। তো এইটার কারণ কি? রাতের সংবাদে পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।